ভাইরাস অসুখের মতোই এটাও একটা ভাইরাস অসুখ। টিকাটা দেয়া হচ্ছে না, মিস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করতে পারে? হাম হওয়ার 4 দিন আগে এবং হাম হওয়ার 4 থেকে 6 দিন পরে বা 4-5 দিন পর পর্যন্ত সে হামটা ছড়াইতে পারে। ছোট্ট একটি ভুল, একটু অসচেতনতা, তারই ফল একটি শিশুর জীবনে নেমে আসতে পারে অনিশ্চয়তা। বাংলাদেশে আবারও বাড়ছে হাম, অনেক সংক্রামকভাবে এই রোগটি ছড়িয়ে পড়ছে। আমরা ভুলেই গিয়েছিলাম আসলে এই রোগটির কথা। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন চ্যানেল 24-এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য প্রতিদিন। আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক ডক্টর এম মনির হোসেন, যিনি একজন স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ। প্রথমে একটু যে আপনার কাছে জানতে চাচ্ছি যে হাম আসলে কি এবং কেনই বা হচ্ছে বা কাদের হচ্ছে? ধন্যবাদ সঞ্জিদা। তো আসলে হামটা অন্যান্য ভাইরাস জ্বরের মানে ভাইরাস অসুখের মতোই এটাও একটা ভাইরাস অসুখ। এবং হামের এই অসুখটার নাম মানে ভাইরাসটার নাম হলো মিজেস ভাইরাস। এটা প্যারামিক্সো ভাইরাস, এটা আমাদের সায়েন্টিফিক টার্ম। এটা দিয়েই হয়, এটা ভাইরাল অসুখগুলোর ভিতরে। তো এটাতে যে প্রেজেন্টেশনটা হয় সেটা হলো প্রথমে জ্বর থাকে, কাশি হয়, তারপরে নাক দিয়ে পানি পড়ে, চোখে লাল হয়ে যায়, আর একটু পরে গালের ভিতরেও আমাদের কিছু সাদা সাদা স্পট হয়, এটাকে আমরা কপ্লিক স্পট বলি। এটা ছাড়া এরপরে পুরো শরীরেই র্যাশ দিয়ে আক্রান্ত হয়। তো এটা যাদের হয় সাধারণত শিশুদের, ইউজুয়ালি 5 বছরের নিচে যারা বা সাধারণত আর কি ওদের বেশি হয়। তো আমাদের দেশে স্পেশালি যাদের টিকা দেওয়া না থাকে, যদি আমরা টিকা বা বাংলাদেশ সরকার যেটা করে সেটা 9 মাসে একটা টিকা দেয়, 15 মাসে একটা টিকা দেয়। যাদের টিকা দেওয়া না থাকে তাদের হয়, অথবা সে যদি ম্যালনারিস্ট হয়, যে অপুষ্টিহীনতাতে ভুগে, তাহলে সেটাতে হইতে পারে। অথবা যদি তার কোনো ড্রাগ থাকে, ইমিউনোসাপ্রেশন বলি আমরা, যদি মানে ওই ড্রাগগুলোতে তার নিজস্ব প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে, ওভার ক্রাউডিং একটা জায়গা আছে যে খুব অনেকগুলা মানুষ একসাথে আসছে, সেটার জন্য হয়। অথবা যদি তার বাসায় কেউ যদি আক্রান্ত থাকে, তখন এটা হইতে পারে। টিকার কথা যেহেতু বললেন, তাহলে ওটাতে একটু আসি। আপনি বললেন যে 9 মাসে একটা টিকা দেওয়া হচ্ছে, 15 মাসে একটা টিকা দেওয়া হচ্ছে। তো অনেকে এমন হয়েছে যে টিকা দিচ্ছে না, হয়তো অভিভাবকের অসচেতনতার কারণে টিকাটা দেওয়া হচ্ছে না, মিস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করতে পারে? যদি এমন হয় যে সে টিকা দিল না, যে আমরা সাধারণত এখন যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে আর কি বাংলাদেশে যে প্রবলেমটা হচ্ছে, সেটা হলো যে যদিও আমরা 9 মাসের টিকাটা দিচ্ছি, কিন্তু 6 মাসের নিচের বাচ্চারাও এফেক্টেড হচ্ছে। তো সাধারণত আমরা কেন 9 মাসে টিকাটা দিই? আমরা ধরে নিই যে মায়ের যদি মানে টিকা দেওয়া থাকে, অথবা মায়ের যদি অলরেডি হাম হয়ে থাকে, তাহলে মায়ের শরীরে যেই অ্যান্টিবডিটা থাকবে, এই বাচ্চাটা যদি মায়ের দুধ খায় কিংবা মায়ের থেকে আইজিজি অ্যান্টিবডি বলি আমরা, সেটা যদি মায়ের থেকে প্রতিরোধ ক্ষমতা বাচ্চার শরীরে আসে, সেক্ষেত্রে যেহেতু শরীরে আসে, আমরা আমাদের যে ন্যাশনাল যে ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী 9 মাস পর্যন্ত বাচ্চাটা প্রোটেক্টেড। যেহেতু প্রোটেক্টেড, আমরা 9 মাসে এটা স্টার্ট করি, আর 15 মাসে আমরা সেকেন্ড ডোজটা দিই, এই হিসাবে দিই। এখন যদি সে দেওয়া না থাকে, তাইলে আমাদেরকে যেটা করতে হবে যে ইমিডিয়েটলি তাকে অবশ্যই পরবর্তীতে একটা টিকা দিতে হবে, প্রথমে একটা দিতে হবে, এরপরে 1 মাস পরে আরেকটা টিকা দিতে হবে। যদি একটা টিকাও তার দেয়া না থাকে, সেক্ষেত্রে আমরা যখনই বুঝতে পারবো বিষয়টি, আমরা তখনই 1 মাসের ডিফারেন্সে আমরা দুটো টিকা দিব, দুটো টিকা। আর এখন যেহেতু একটা ইমার্জেন্সি পিরিয়ড চলতেছে, তোমরা জানো বোধহয় যে গভর্নমেন্ট গতকালকে যেটা ডিক্লেয়ার করেছে যে 5 তারিখ থেকে এটাকে বলে ক্যাচ আপ ভ্যাকসিনেশন। ক্যাচ আপ ভ্যাকসিনেশন আমাদের দেশে এর আগেও বিভিন্ন সময় হয়েছিল। লাস্ট 2021 সনে বা 2021 সনে হয়েছিল। এরপরে আসলে বিভিন্ন কারণে আমাদের করোনার মহামারীর একটা প্রবলেম ছিল, বিভিন্ন কারণে আমাদের একটু ভ্যাকসিনেশন কাভারেজটা একটু ছিল। তো আমাদের মূলত যেটা যে বাংলাদেশে প্রায় 95%-এর মতো কাভারেজ সবসময় ছিল। যদি এইটা যদি কাভারেজ 95% থাকে, তাহলে সাধারণত আর কারো হয় না, অন্যদের হয় না। এটা একটা হার্ড ইমিউনিটির মতো দেয়, যার জন্য আর এটা হয় না। কিন্তু যদি এটা কমে যায়, এখন 93%ও যদি হয়, তখন এই হার্ড ইমিউনিটি মানে হলো যদি আমরা যদি ধরে নিই যে এখানে 5 জন মানুষ আছি, আমরা 5 জনের ভিতরে আমাদের 4 জনের প্রতিরোধ ক্ষমতা আছে, তো নিয়ম অনুযায়ী 5ম জনের আর ইয়েটা হবে না, মানে অসুখটা হবে না। যেহেতু আমাদের
কাভারেজটা একটু কমে গেছে, সেই জন্য এখন এটা আউটব্রেকের মতো করে হচ্ছে এটা। জি। যদি আমি একটা বলি যে একটাও দেওয়া থাকলো না, একটাও তাহলে দেওয়া আমি থাকলো একটু আর একটু আগে নিয়ে বলি যে সেটা হলে যদি তার যদি একটা দেওয়া থাকে, জি, তাহলে সে কি করবে? তাইলে সে আরেকটা এখনই দিয়ে দিবে, যেটা হচ্ছে আমাদের সামনে যে ক্যাম্পিংটা যে হচ্ছে। ক্যাম্পেইন হচ্ছে বা সে যেখানে সুযোগ পায় জি। সেখানে দিবে। এখানে আরেকটু বলে রাখি, গভর্নমেন্ট যে টিকাটা দেয় সেটা হলো এমআর ভ্যাকসিন, জি। মিজেলস রুবেলা। এটা আমরা গাবি থেকে আমরা যে ওইটা সাহায্যে আমরা ইউনিসেফ থেকে কিনে আনি, এটা এমআর ভ্যাকসিন। কিন্তু আরেকটা ভ্যাকসিন আছে এইটারই টিকা, যেটা অন্য অন্য দেশে বা সব জায়গায় দেয়, এমএমআর, মাম্পস মিজেলস রুবেলা। তাহলে আমরা এখন যে ভ্যাকসিনটা দিব মাম্পস মিজেলস Measles, রুবেলা, rubella। যেহেতু আমরা কিনেই দিব, বা যদি গভর্নমেন্ট যদি দেয় সে এমআর দিবে, কিন্তু যদি আমাকে কিনতে হয়, কিনে যদি দিই, তাহলে আমাকে এমএমআর ভ্যাকসিনটাই আমাকে দিতে হবে। আচ্ছা যে সেটা তাহলে আমরা আরেকটা ভ্যাকসিন আর দিয়ে দিব, জি সেটা এই। স্যার, তাহলে আপনি বললেন যে যাদের আমাদের একটা ভ্যাকসিন দেয়া আছে, সেকেন্ডটা আমাদের দেয়া হয়নি, তাহলে আমরা হচ্ছে সেকেন্ডটা দিয়ে দিব এখন। সেকেন্ডটা আমরা এখনো দিয়ে দিব। আর যাদের ফার্স্ট সেকেন্ড দেয়া হয়েছে তারা কি তাহলে থার্ড বার আচ্ছা, আমরা? থার্ডের ব্যাপারটা বলি। থার্ড ভ্যাকসিনটা ইউজুয়ালি লাগে না। জি যদি থার্ডের ভ্যাকসিনটা যদি ইউজুয়ালি লাগে না, কারণ দুইটা ভ্যাকসিনে প্রায় 97% ইমিউনিটি থাকে, 97% সে প্রোটেক্টেড থাকে। জি। কিন্তু তারপরেও যদি এমন কন্ডিশন হয়, যেমন এখন একটা আউটব্রেক চলতেছে এবং তার যে ক্লাস্টার যে এরিয়াতে আছে সেখানে অনেক মানে মিজেলস, যদি এরকম হয় যে অনেক মিজেলস আছে, সেটা একটা সমস্যা। যদি তার ইমিউনোসাপ্রেশন থাকে, ইমিউনোসাপ্রেশন বলতে যে আমি বুঝাতে চাচ্ছি, যদি তার কোনো প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তার শরীরে যদি প্রতিরোধ এমন অসুখ থাকে যেটা প্রতিরোধ ক্ষমতা কম, সেইটার জন্য তাকে দিতে হবে। তার যদি ম্যালনিউট্রিশন থাকে, অথবা সে যদি কোনোভাবে স্টেরয়েড, কোনো একটা অসুখে সে আক্রান্ত, সেই জন্য সে স্টেরয়েড জাতীয় ওষুধগুলো খাচ্ছে, জি। সেই ক্ষেত্রেও কিন্তু তাকে মানে দেওয়ার একটা সুযোগ আছে। অভিভাবকদের কোনো ধরনের কোনো অবহেলার কারণ কি যে শিশুরা যে অ্যাফেক্টেড হচ্ছে? অবহেলা বলতে আসলে আমাদের তো ন্যাশনাল প্রোগ্রামটা চলছে, এটাতে আসলে এইখানে অবহেলার ব্যাপারটা, আমি তোমাকে আরেকটা ইনফরমেশন জানাইতে চাই। সেটা হলো যে বাংলাদেশ থেকে, যেমন আমেরিকাতে, ইউএসএতে বা ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে যে অ্যান্টি ভ্যাকসিন ক্যাম্পেইনটা অনেক বেশি প্রকট। যে এইবার 2026 সনে অলরেডি ওদের 1000 ক্রস করে গেছে যে মিজেলস, হাম। যদিও আমাদের এপ্রিলে 255টার মতো হয়েছে, 255 যে মতো হয়েছে, যেটা ইয়াতে বেশি ছিল। আর ঢাকাতে মনে হয় হ্যাঁ, এফেক্টেড হয়েছে। তো ওইখানে অলরেডি 1000 ক্রস করে গেছে। অর্থাৎ অ্যান্টি ভ্যাকসিন যে ক্যাম্পেইনটা, সেটা ইউরোপ আমেরিকাতে যত বেশি আছে, বাংলাদেশে আসলে যদি বাংলাদেশের মানুষ এরকম যদি বলা হয় যে ভ্যাকসিন দেওয়া হবে বা টিকা দেওয়া হবে, মারা এখন পর্যন্ত আর কিছু না হোক ওই টিকাদান কেন্দ্রতে চলে যায়, এবং তারা জানে যে তার বাচ্চাকে টিকা দিতে হবে, সেটার জন্য টিকাদান কেন্দ্রে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের ন্যাশনাল প্রোগ্রামে কোনো প্রবলেম ছিল না। যেটা ছিল যে সেটা হলো ক্যাচ আপ যে প্রবলেমটা, যে আমরা মাঝে মাঝে যেই গ্রুপটা সেকেন্ড ডোজে, যেমন আমাদের একটু আগে যে কথাটা বললাম যে 95% কাভারেজটা আছে হলো আমাদের ফার্স্ট ডোজে যেটা আছে, কিন্তু সেকেন্ড ডোজে 93% কাভারেজ, বা সেকেন্ড ডোজের জন্য মানুষজন যেই অ্যানথুসিয়াজম নিয়ে মানুষজন প্রথম ডোজটা নিতে আসে, সেই অ্যানথুসিয়াজম নিয়ে 15 মাসে আবার সেকেন্ড ডোজটা নিতে আসে না, যার জন্য সেইটা অনেক ক্ষেত্রে কি মিস হয়ে যাচ্ছে তাহলে সেকেন্ড ডোজটা মিস হয়ে যাচ্ছে। সেটা 93% বা 92% হইলেও তখন ওই ক্লাস্টারগুলোতে, বা আমাদের রোহিঙ্গা ক্যাম্পেও এরকম হয়েছে, বা কিছু কিছু জায়গা আছে আমাদের যে রিমোট এরিয়া, যেমন কক্সবাজার বা আরও কিছু, যেমন ইয়েতে এমন কিছু রিমোট এরিয়া আছে যেগুলোতে আমরা, যেমন মনপুরা, আমরা পৌঁছতে পারিনি। তো সেই সব জায়গাগুলো ক্লাস্টারগুলোতে তখন এটা হয়ে গেলে তখন এটা অন্যরাও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু বলি নিয়ে ফাঁকে, মিজেলস যদি একটা বাচ্চার হয়, সে অ্যাটলিস্ট 16 থেকে 20টা, 16, 17, 18, 20 জনকে সে এফেক্ট করতে পারে, যদি আমি তাকে আইসোলেশন না করতে পারি। তো গভর্নমেন্টের এখন একটা যে প্রোগ্রাম আছে যে এই বাচ্চাগুলোকে ডেফিনেটলি যাদের হয়েছে তাদেরকে আইসোলেশন করতে হবে, তাদেরকে মানে আলাদা রাখতে হবে, যাতে ওর থেকে অন্য কারো, যারা যাদের ভ্যাকসিনেশন দেওয়া নাই,
যাদের একটা ভ্যাকসিনেশন দেওয়া আছে, যারা রিস্ক গ্রুপ, স্যার, একটু আগে আমি তাহলে তো, বললাম, একজন এফেক্টেড শিশু সে তার পুরো পরিবারকেই তো একটা ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে যদি ঝুঁকির মুখে, যদি কিন্তু ওকে আইসোলেটেড না না, করা হচ্ছে। আইসোলেটেড না করা হচ্ছে, আর এবং এট দ্য তারা- সেম টাইম ওদের ইমিউনিটিটা ওদের নাই immunity-টা ওতে। নেই। কারণ আমি এখন মনে করো যে আমি যে চেম্বারে পেশেন্ট দেখতেছি, আমি তো মিজলসের পেশেন্ট দেখছি, জি জি জি। তো আমি তো আসলে তো ওইভাবে আমি না, মানে ঝুঁকিতে না, জি। কারণ আমার অলরেডি অ্যান্টিবডি আছে, আমার নিজেরও হয়েছে এবং হয়তো আমার ভ্যাকসিন দেওয়াও আছে। জি। তো সব কিছু মিলে যে যারা ঝুঁকিতে আছে, তো ওই ঝুঁকির ইয়েগুলা মানে মানুষগুলা ওই এফেক্টেডের কাছে যাবে না। আর যদি যেতেই হয় সেক্ষেত্রে মাস্কটা খুব ইম্পর্টেন্ট, যে না Mask মাস্ক, important, কারণ জি। ইয়েটা মানে মিজেসটা, হামটা কিন্তু ছড়ায় ছড়ায়। বাতাসের জি, মাধ্যমে, জি, এটা সংক্রামক। বাতাসের মাধ্যমে জি। হাঁচি কাশি সেটা দিয়েই ছড়ায়। আর ছড়ানোর কথাটাই এই সুযোগে বলিনি যে হাম হওয়ার 4 দিন আগে এবং হাম হওয়ার 4 থেকে 6 দিন পরে বা 4-5 দিন পর পর্যন্ত সে হামটা ছড়াইতে পারে। হাম আচ্ছা। হওয়ার 4 দিন 4 আগে, দিন আগে এবং হাম হওয়ার পরবর্তী 4-5 6 দিন, দিন। 4 থেকে 5 দিন 6 দিন পর্যন্ত, কিন্তু এরপরে আর না। তো আমাদের কাছে যে পেশেন্টগুলো এখন আসে ওরা কমপ্লিকেশন নিয়ে আসে, যে হামের জন্য হামজনিত কমপ্লিকেশন। স্যার, আপনি তো হচ্ছে প্রতিদিন অসংখ্য পেশেন্ট দেখছেন জি। এই হাম সংক্রান্ত, জি। তো রোগ মানে যারা অভিভাবক নিয়ে আসছেন তারা কি বলতে পারছেন যে আমার বাচ্চার হাম হয়েছে, না, নাকি নরমাল না, আপনার নরমাল? এটা একটু বলিনি। আমাদের এই যে শিশু হাসপাতালে একটা আমাদের ডাটা আছে, জি। যে শিশু হাসপাতালে আমরা পরীক্ষা করে দেখেছি যাদেরকে আমরা সাসপেক্টেড হাম বলছি। সাসপেক্টেড হাম বলতে জ্বর, কাশি, সর্দি এবং নাক দিয়ে পানি পড়া, চোখে বা র্যাশ বা যাতে, ওইটার ভিতরে 50%, 40 থেকে 50%কে আমরা এটাকে আমরা পরীক্ষা করি আইজিএম পরীক্ষা, এই যে এটা একটা সেরোলজিক্যাল পরীক্ষা। আইজিএম টেস্ট করে দেখা গেছে, আরটিপি ওটা পিসিআর, ওটা করে দেখা গেছে যে 40% মতো এটা হাম ডিটেকশন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে যে যাদের এই সর্দি কাশি ঠান্ডা জ্বর হচ্ছে বা র্যাশ হচ্ছে, এদের সবাই হাম না, কারণ প্রচুর ভাইরাস অসুখ আছে। সেই ভাইরাস অসুখগুলো দিয়ে যে একই রকমের সাইন সিমটম নিয়ে আমাদের কাছে পেশেন্টগুলো আসতেছে। আচ্ছা, তাহলে এটা ডিফারেন্সিয়েট কিভাবে হচ্ছে? র্যাশের উপরে কি ডিফারেন্সিয়েটটা হচ্ছে? এটা আসলে ওইখানে ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল, তবে ওই যে যেটা বললাম আবার এটা কি যে specific সেকেন্ড বা কোনো থার্ড ডে, investigation আছে কি স্যার? হ্যাঁ আছে, সেকেন্ড বা থার্ড ডেতে আমাদের ডাক্তারিতে যেটা যে কপ্লিক স্পট বলে একটা আছে, যে গালের ভিতরে যেটা আমরা গালে দেখি হচ্ছে, সাদা সাদা, জি। এটা ওইটা একটা ব্যাপার। আর হামে স্পেসিফিক্যালি কনজাংটিভাইটিসটা খুব কমন। ওদের যেটা হয় যে কমপ্লিকেশনের পরিমাণটা, যে বাচ্চাটার কাশিটা বা কমপ্লিকেশনটা, যে কারণ হামের সাথে যদি আমরা বলি যে এটা মিজেলস ভাইরাস, একই সাথে অ্যাডেনো ভাইরাস আছে, একই সাথে এখন ব্রঙ্কুলাইটিস হচ্ছে আরএসবি ভাইরাস দিয়ে। তো এরকম অনেকগুলা ভাইরাস আছে যেগুলো আসলে শিশুদেরকে আক্রান্ত করছে। এখন কোনটা হাম আর কোনটা অ্যাডেনো ভাইরাস, যেমন অ্যাডেনো ভাইরাস দিয়ে যদি হয় সেটা দিয়েও কিন্তু ওবলিটারেন্স হচ্ছে, যে নিউমোনিয়া যেটা হয় ওইটা দিয়েও কিন্তু খুব মানে ভালোভাবে আক্রান্ত হচ্ছে, এবং ওইখানেও হাসি কাশি বাসি ওইটাতে হচ্ছে। তো তবে ওইটাতে নিউমোনিয়াতে রূপান্তরিত হওয়ার প্রবণতাটা কম থাকে হামে যেটা থাকে। হামে যেমন হয় যেটা চোখ আক্রান্ত হয়, চোখ আক্রান্ত হলে Conjunctivitis যার জন্য হচ্ছে। চোখটাকে আমরা মানে প্রিভেন্ট করার জন্য, প্রতিরোধ করার জন্য আমরা ভিটামিন এ, এটা কিন্তু আবার আমি একটু স্পেসিফিক্যালি বলি, যদি 6 মাসের নিচে হয় আমরা 50,000 ইউনিট দিব, আর যদি 6 মাস থেকে 11 মাস বা 12 মাস ওরকম থাকে তাহলে আমরা 1 লাখ ইউনিট দিব। আর যদি 1 বছরের উপরে যদি আমার কাছে মনে হয় তাহলে আমরা 2 লাখ ইউনিট দিব। এটা বাজারে পাওয়া যায় এবং এটা প্রথম দিন দিব, দ্বিতীয় দিন দিব। আর যদি মনে হয় যে বাচ্চা কমপ্লিকেটেড, বাচ্চার অসুস্থতা বেশি, সেক্ষেত্রে আমরা 7 দিন পরে আরেকটা ডোজও দিতে পারি, এটা ভিটামিন এ। তাইলে আমাদের চোখের ব্যাপারটা ওইখানে আমাদের এটা দিয়ে প্রিভেন্ট হচ্ছে। আর নিউমোনিয়ার জন্য যদি নিউমোনিয়া দুইভাবে হচ্ছে, একটা হলো হামের ভাইরাস ইটসেলফ নিউমোনিয়া করছে, এটা একটা হইতে পারে। আর একটা হলো যেহেতু তার প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, যে হামের জন্য শরীরের প্রতিরোধ ক্ষমতা, তখন ব্যাকটেরিয়াল ইনফেকশন আর কি, যে আমাদের জীবাণু দিয়ে যেটা হয় সেটা দিয়েও নিউমোনিয়া হচ্ছে। তো সেই নিউমোনিয়ার জন্য তখন ইমিডিয়েটলি আমার কাছে যখন মনে হবে যে ও বাচ্চাটার শ্বাসের গতিটা বেড়ে যাচ্ছে, পাস্তিগুলো ডেবে যাচ্ছে, বাচ্চা নেতিয়ে পড়তেছে, বাচ্চা আসলে অসুস্থ যে ফিল করতেছে, যে বমি করতেছে, বা বাচ্চা আসলে
যে সমস্যা হচ্ছে, তখন সে তাড়াতাড়ি হাসপাতাল বা ডাক্তারের শরণাপন্ন হবে। আর আরেকটা কমপ্লিকেশন হয় কমনলি, সেটা হলো এএসওএম, যে কান দিয়ে পুষ পড়া, বা সিএসএম, যে কান দিয়ে পুষ, সিভিয়ার কন্ডিশনে যে এই প্রবলেমগুলো হচ্ছে। আচ্ছা, একটা অভিভাবক কখন বুঝবেন যে তার বাচ্চাকে সে বাসায় রেখেই চিকিৎসা দিতে হবে বা হাসপাতালে থ্যাংক ইউ ভেরি মাচ, এটাও চমৎকার একটা কোশ্চেন। যে সেটা হলো যে যতক্ষণ পর্যন্ত জ্বর, কাশি, মোটামুটি কাশি আছে, নাক দিয়ে পানি পড়া বা র্যাশ আছে, এই পর্যন্ত আমরা বাসায় রাখতে পারবো। এই পর্যন্ত বাসায় রাখতে পারবো। যেমন আমরা তাকে দিব, কিভাবে দিব, আমরা তাকে যদি 6 মাসের নিচে হয় বারবার বুকের দুধ খাওয়াবো, আর যদি 6 মাসের উপরে হয় আমরা পানীয়টা, মানে আমরা নিশ্চিত করব যাতে তার কোনো ডিহাইড্রেশন না হয়, এটা আমরা দেখব। আর জ্বরের জন্য আমরা প্যারাসিটামল দেব। একটু আগেও বলছি, এটা আবারও একটু এমফেসিস দিয়ে বলি, আমরা ভিটামিন এ, ভিটামিন এটা হলো সাধারণত আমরা সবসময় বলি, জ্বর হইলে এখন আমাদের টিল প্রুফ আদারওয়াইজ, যেটা গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে বা শিশুদের, এটা অন্যটা প্রমাণিত না হওয়া পর্যন্ত এটা আমাদেরকে এখন হাম ধরে নিতে হবে যে এটা একটা হামের কেস। আর যদি মা যদি বুঝতে পারে যে বুকের পাঁচলিটা, আমরা নিউমোনিয়া দিয়ে স্টার্ট করি, যে বুকের পাঁচলিটা ভিতরে ডেবে যাচ্ছে বা শ্বাসের গতিটা বেড়ে যাচ্ছে, বাচ্চা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বাচ্চার দুধটা ছেড়ে দিচ্ছে, দুধ টানতে টানতে ছেড়ে দিচ্ছে, অথবা যদি বাচ্চা নেতিয়ে পড়তেছে মানে অজ্ঞান হয়ে যাচ্ছে, বাচ্চার কনভালশন, খিঁচুনি হয়েছে, অথবা যে আরও যে কমপ্লিকেশনগুলো, এখানে ডায়রিয়াও একটা খুব কমন কমপ্লিকেশন বাচ্চাদের, ডায়রিয়া মিতে যদি হয়, তখন আমরা অবশ্যই হাসপাতালে ভর্তি হওয়া বা হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে আমরা চলে যাব। আচ্ছা স্যার, এখানে কি এই আপনি যে ভ্যাকসিনের কথা আমি আবার একটু তুলছি, সে ভ্যাকসিনেটেড বাচ্চারাও কি এফেক্টেড হতে পারে? মানে তারা ইমিউনিটি তাদের বডিতে আছে, তারপরেও তারা এফেক্টেড হতে পারে? আচ্ছা, এটার সম্ভাবনা 3%, মানে 2 to 3%। এটা আসলে এত কম যে 2 to 3%। সেই ক্ষেত্রে একটু আগেও আমি আবার বলছি যে কি কন্ডিশনগুলো, এটা হলো যদি ওই পেশেন্টটা যদি ম্যালনারিশড হয়, যে তার শরীরে প্রতিরোধ ক্ষমতা, ম্যালনিউট্রিশন বলে অপুষ্টিহীনতা যদি থাকে খুব বেশি, সে একটা খুবই মানে ওভারক্রাউডেড কন্ডিশনে আছে, তার চারিদিকে সবাই আসলে মিজেলস আক্রান্ত, সেটা একটা কন্ডিশন। থার্ড হলো যে তার যদি প্রাইমারি ইমিউন ডিফিসিয়েন্সি থাকে, অর্থাৎ জন্মগতভাবে তার একটা অসুখ আছে যেটাতে তার প্রতিরোধ ক্ষমতা কম, সেটা একটা কন্ডিশন যদি থাকে। তো এই কিছু বা ওই যে একটু আগে বললাম যে সে, যেমন আমি বলি একটা কথা, যে নেফ্রোটিক সিনড্রোম বলে একটা অসুখ আছে, ওটার জন্য আমাদেরকে স্টেরয়েড নিতে হয়। বা সে যদি কোনো কারণে আরও অনেকগুলো অসুখ আছে, তার ক্যান্সার আছে, ধরে নিলাম যে তার একটা যে লিউকেমিয়ার একটা পেশেন্ট, সে অ্যান্টি ক্যান্সার ড্রাগ নিচ্ছে, তার প্রতিরোধ ক্ষমতা কম, বা সে অ্যাজমার জন্য অনেক সময় যে তাকে স্টেরয়েড ড্রাগ নিতে হচ্ছে, তখন তার প্রতিরোধ ক্ষমতাটা অরিজিনালি কমে গেলে তখন এই প্রবলেমটা হয় যে তার হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা হয়তো বুস্টারটা তাকে দিতে পারি, সেটা এমএমআর, এবং বুস্টার অবশ্যই এমএমআর ভ্যাকসিনটা। একজন হামে এফেক্টেড বাচ্চাকে একজন অভিভাবক তার বাসায় কিভাবে চিকিৎসা নিতে পারে? হামে এফেক্টেড বাচ্চা, ওই যেটা কথাটা বললাম একটু আগেও, যে হামে এফেক্টেড বাচ্চা বাসায় থাকবে, প্রথমটা হলো আইসোলেশন, যে ওকে আমরা সবার থেকে আলাদা করে রাখবো। তার খাবারের কোনো রুটিন না, খাবারের কোনো আলাদা কোনো ইয়ে নাই। সে 6 মাসের নিচে হলে শুধু বুকের দুধ, আর 6 মাসের পরে হলে বুকের দুধের পাশাপাশি শক্ত বাসার খাবার, এক্স্যাক্টলি মা বাবা যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা খাবে। আর যদি ও হামে আক্রান্ত, আমরা যদি বুঝেই নিই যে ও হাম, যদি এটা সেরোলজিক্যাল পজিটিভ, অর্থাৎ গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে, ওই যে আইজিএম যে কথাটা বললাম, যে ও হামই আক্রান্ত। কারণ হাম, এটা যাদেরকে আমরা হাম বলতেছি, র্যাশ, সর্দি কাশি, ঠান্ডা জ্বর, চোখে যা প্রবলেম, গায়ের, সেটার 50% হাম, এবং ওটা অন্য ভাইরাস দিয়ে হচ্ছে। তো অবশ্য ভাইরাস, তোমরা তো জানো যে ভাইরাসটা যেটা হয় সেটা হলো যে, আমরা বলি না ভাইরাসে মা এফেক্টেড, বাবা এফেক্টেড, বাচ্চা এফেক্টেড, বাসায় কাজের বুয়া যারা আছে, মানে বাসার সবাই এফেক্টেড। ইট ইজ নট অনলি হাম। যে কোনো ভাইরাল ফিভারে
সবাই যেহেতু এটা নাক মুখ দিয়ে ছড়ায়, যে এটা সংক্রমণটা সব জায়গায় সংক্রমণটা ছড়িয়ে যাচ্ছে। সব জায়গাতে যে মানে ড্রপলেট দিয়ে বা হাঁচি কাশি দিয়ে একজন থেকে আরেকজনে চলে যেতে পারে। তো সেটার জন্য আমাকে ওকে আইসোলেশন করতে হবে, আমাকে প্রচুর পানীয় যেটা বুকের দুধ বারবার, অথবা তাকে পানিটা ডিহাইড্রেশন যাতে না হয় সেটা নিশ্চিত করতে হবে। থার্ড হলো জ্বরের জন্য প্যারাসিটামল দিতে হবে। এই আর ভিটামিন এর কথা বললাম। আর ভিটামিন এ যদি না দেওয়া থাকে, কারণ ভিটামিন এ ক্যাম্পেইনগুলো বাংলাদেশে চলে, যদি ভিটামিন এ দেওয়া না থাকে বা এটা, তাহলে আমরা সেটা 6 মাসের নিচে হলে 50,000, 6 মাসের উপরে হইলে বা 1 বছরের জন্য 1 লাখ ইউনিট, এবং যদি 1 বছরের উপরে হয় তাহলে 2 লাখ ইউনিট আমরা দিয়ে দিতে পারবো। এবং সেটা পরপর 2টা ডোজ। আর যদি বেশি প্রবলেম মনে হয় তো যদি এটা বাসায় এটা ডাক্তার ডিসিশন দিবে, 3 নম্বর ডোজটাও তারা দিতে পারবে। যারা স্কুল গোয়িং বাচ্চা আছে, অভিভাবকরা তো এটা নিয়ে ভয় পাচ্ছে, তাদের মধ্যে এই শঙ্কাটা আছে যে আমি বাচ্চাকে স্কুলে দিচ্ছি, বা এসব বাচ্চারা ডে কেয়ারে আছে, তো এই ক্ষেত্রে কি তারা, আমি বলবো যে এই সময়টাতে এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করবে বা কিভাবে মেইনটেইন করবে তারা? এটা তো ডিপেন্ড করে। আবার বারবার বলি, প্রথম কথাটা হলো যে আমরা অলরেডি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, যে সরকারকে, যে ওনারা 5 তারিখ থেকে ইউনিভার্সাল যে ক্যাম্পেইন, যেটা আমরা একটু আগে বললাম যে ক্যাচ আপ যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা অলরেডি স্টার্ট করে দিয়েছে তারা। মানে কয়েক কোটি ভ্যাকসিন এটা জোগাড়ও হয়ে গেছে, এটা দিয়ে দিবে গাবি থেকে। আমরা ইউনিসেফ থেকে এটা ভ্যাকসিনটা ইয়েতে আমরা কি বলে এটাকে, যে আমরা নিয়েছি এবং আমরা পরে ওদেরকে আমরা দিয়ে দিব, এটা এইভাবে করে নেওয়া। তো এখন যেটা সেটা হলো যে যদি ওই প্রোগ্রাম যে থাকে, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যেটা, যেমন আমরা চিকেন পক্সের বেলায় বলি যে আমি স্কুলে পাঠাই না বাচ্চাটাকে, অন্য কন্ডিশনে, যে কন্ডিশনে সংক্রামক, আমরা সর্দি কাশি হাঁচি জ্বর হইলেও বাচ্চাকে পাঠাচ্ছি না, তাইলে ডে কেয়ারে যে থাকে অথবা স্কুলে থাকে, যদিও স্কুলগুলো গতকালকে আমাদের গভর্নমেন্ট থেকে যে নোটিশ এসছে এটা অনলাইন হবে, তো সেটা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে ও যে ওরা যে অনলাইনে ক্লাস হবে। কিন্তু যদি কোনোটা যদি অফলাইনেও যদি হইতো, তো সেই ক্ষেত্রে যে বাচ্চাটা মিজেলসে আক্রান্ত, সে যদি না যায় স্কুলে, আমরা যদি প্যারেন্টসরা সচেতন হই যে আমার বাচ্চা মিজেলসে আক্রান্ত, আমি বাচ্চাটাকে স্কুলে পাঠাবো না, তাইলে তো অন্য বাচ্চাগুলো আর মানে এফেক্টেড হচ্ছে না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এটা ডে কেয়ারের বেলাও তাই, ডে কেয়ার তো আর বন্ধ করা যাবে না। তো ডে কেয়ারের বেলাতেও তাই, যে না আমরা যদি এফেক্টেড হয় যাব না। আর আমরা ওইটাতে তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা নিজেরাও খেয়াল করব যে যেসব বাচ্চাগুলো আসতেছে, যদি কোনো বাবা মা অসচেতনভাবে তার বাচ্চাকে ডে কেয়ারে পাঠিয়ে দেয়, সেটা যাতে আমরা বাবা মা, আমাদের যে বাচ্চাটা ওইখানে আছে, আমরা যাতে এটা খুব দ্রুত ডিটেক্ট করে ফেলতে পারি যে আমাদের ওই বাচ্চাটার মিজেলস আছে, সে আসবে না, এটা আমরা ডিসিশনে আসতে হবে আমাদের। স্যার, হামের জন্য সবচেয়ে বড় জটিলতা কি হতে পারে? মানে আমরা তো অনেকগুলো কমপ্লিকেশনই পড়লাম, যেটার সাথে এটা অনেক কিছুই কানেক্টেড, সবচেয়ে কঠিন জটিলতা, সবচেয়ে বড় জটিলতা এখন যেটাতে মানে আমরা প্রথমে কুষ্টার কথাই বলি, যেটা রাজশাহীতে যে ঘটনাটা ঘটেছে, যে নিউমোনিয়াটা এই পরিমাণ হয় কি, এটার প্রতিরোধ ক্ষমতা যেহেতু কমে যায়, যে একটা তো হলো আমি একটু আগেও বলেছিলাম যে হামটা ভাইরাস ইটসেলফ এটা দিয়ে হচ্ছে, সেক্ষেত্রে কোনো ওষুধ কাজ করতেছে না, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। দ্বিতীয় কথা নিউমোনিয়ার জন্য, দ্বিতীয় কথা যেটা সেটা হলো যে যেহেতু তার প্রতিরোধ ক্ষমতা কম, যেই অ্যান্টিবায়োটিক দিয়ে, যে প্রতিরোধ ক্ষমতা কম হলে জীবাণু দিয়ে মানে ব্যাকটেরিয়া দিয়ে এসে আক্রান্ত হচ্ছে, যেহেতু ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হচ্ছে, সেই ব্যাকটেরিয়াগুলোও প্রতিরোধ ক্ষমতা আসছে একটা পেশেন্টের যে পরিমাণ এফেক্টিভ, প্রতিরোধ ক্ষমতা নাই সেই পরিমাণ ইফেক্টিভ হয় না। তো সেই ক্ষেত্রে ওর যে কন্ডিশন, যেমন আমি কালকেও একটা বাচ্চাকে আমি লাইফ সাপোর্টে দিয়েছি, লাইফ সাপোর্টে আমার প্রায় 4-5টা বাচ্চা, যেহেতু আমি ক্রিটিক্যাল কেয়ারও করি, ক্রিটিক্যাল কেয়ার মানে একদম হ্যাঁ হামে পোস্ট হাম নিউমোনিয়া, যে পোস্ট হাম নিউমোনিয়া যাদেরকে আমরা দিয়েছি, এটা পুরা লাং, এটাকে ARDS বলে। ARDS মানে যে সম্পূর্ণ লাংটাই ডিস্ট্রাকশন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওই যে যেই কটা বাচ্চা বললো যে আইসিইউতে নিতে পারে নাই, এখন আইসিইউতে মূলত কালকে আরেকটা জিনিস শিশু হাসপাতালে, আরেকটা মডালিটি যে শিশু হাসপাতালে উদ্বোধন হয়েছে, এটা মিনিস্টার মানে হেলথ মিনিস্টার সাহেব আমাদের এটা উদ্বোধন করেছেন। তো সেটা হলো ইন্ডিজেনাস সিপাপ। ইন্ডিজেনাস সিপাপ বলতে এটা ICDDRBর একটা আবিষ্কার। তো আমাদের ডক্টর চিস্তি এটা করেছে যে বাবল সিপাপ, ওই বাবল সিপাপ দিয়ে যে এদের মূলত হয় অক্সিজেন কমে যায়, যেহেতু লাংটা মূলত অক্সিজেনটা আমাদের শরীরে পাঠায়, সেজের জন্য যেহেতু নিউমোনিয়াটা অনেক বেশি ছড়ায় যায়,
সেহেতু তাদের মূলত এই বাচ্চাগুলো খারাপ হয়ে যাচ্ছে হলো গিয়ে অক্সিজেনের অভাবে, অক্সিজেনটা অনেক কমে যাচ্ছে। সেই জন্য আমরা প্রথমে অক্সিজেন দিয়ে ট্রাই করব। অক্সিজেন দিয়ে যদি ট্রাই করলে যদি না হয়, সেক্ষেত্রে ওই যে সিপাপ যেটা বললাম, বাবুল সিপাপ, বা আমাদের এখানে হাইফ্লোনাজাল ক্যানুলাও আছে, সিপাপ আছে। এরপরে যদি এটাতে যদি না হয়, তাহলে আমাদেরকে সরাসরি এটা ভেন্টিলেশনে চলে যেতে হবে, ভেন্টিলেটরে চলে যেতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি তো প্রতিদিন হচ্ছে অনেক হাম আক্রান্ত রোগী এখন দেখছেন, অনেক। আপনার এমন একটি অভিজ্ঞতার কথা শেয়ার করবেন যেটা খুব ছোট থেকে অনেক জটিল একটা কন্ডিশনে চলে গিয়েছে শিশুটি। এখন আমি আসলে একটা কথা বলি, সেটা হলো যে মুশকিল, হ্যাঁ আমি এটা বলি, সেটা হলো যে প্রথম কথাটা হলো যে আইসোলেশনের কথা আমরা বলছি। এখন আমি তো আসলে হাম আক্রান্ত বাচ্চাদের, একটু আগে যে কথাটা তুমি বললা, যেটা নিউমোনিয়া আক্রান্ত বেশি হচ্ছে, এখন এটার জন্য লাগবে হলো ভেন্টিলেটর, কিন্তু সেটার জন্য আমার আইসিইউ নাই। এখন আইসিইউ আসলে এখন হচ্ছে, এই যে শিশুদের আইসিইউ যদি আমরা যদি হিসাব করি, পুরো দেশে আইসিইউ আসলে কত, হয়তো 500 হবে, 400-500 এর বেশি শিশু, যেমন শিশু হাসপাতালে আছে, তারপরে ঢাকা মেডিকেল কলেজে আছে, তারপরে হলো ইউনিভার্সাল মেডিকেল কলেজে বড় আকারে শিশুদের আইসিইউ আছে, সিএমএইচও থাকতে পারে। তো খুব অল্প কিছুটা জায়গায় আর কিছু প্রাইভেট অর্গানাইজেশনে আছে, খুব অপটিমাল লেভেলে ওরা ওই সার্ভিসটা দিতে পারে না। তো এখন আমি এখন একটা ডিসিশন যে প্রবলেমে ভুগি, যে এই হামাক্রান্ত বাচ্চা যার অলরেডি নিউমোনিয়া হয়েছে, এই বাচ্চাটার যদি ভেন্টিলেটর লাগে, তাইলে সেটা আমরা কী করব। যেমন গতকালকে আমারই একটা পেশেন্ট বলছে যে ওর বাচ্চাটা অনেক অসুস্থ হওয়ার পরে এখন তার শান্ট করতে হবে। শান্ট করার পরে ওই বাবাটা আমাকে এখন বলছে যে আমি পোস্ট অপারেটিভে নিব, কিন্তু আমি পিআইসিউতে যাব না। এর আগে যতবার তার শান্টের প্রবলেম হয়েছিল, নিউরোলজিক্যাল যেটা পানি জমে, এটা তো জানো যে হাইড্রোকেফালাসের জন্য, কিন্তু সে আমাকে এটা আবদার করলো যে ওখানে যাব না। কেন যাবেন না? ওখানে অনেক হাম আছে, তো হাম দিয়া আমার বাচ্চাও এফেক্টেড হতে পারে। আর এখন যে আমাদের আইসিইউতে একটা বাচ্চা আছে, যে ওর বাবা মাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেন এত পরে আসলেন, পুরা লাংটা আপনার, এখন তো বাচ্চাটা খুব খারাপ ভেন্টিলেটরে, তখন বললো যে স্যার আমরা তো এসছিলাম, তখন হলো যে বেড ছিল না, আর দ্বিতীয়ত আমার বাচ্চা যেহেতু সেহেতু আমি আসলে বিভিন্ন জায়গায় এটা ঘুরছিলাম, এবং কেউ আমাকে হাম হওয়ার জন্য কোনো হসপিটাল আমাকে এটা অ্যালাউ করতেছিল না, নিচ্ছিল না, যে তখন সংক্রামক ব্যাধি হাসপাতাল এটা হয় নাই। এই জন্য এটা এই পরিমাণ সিভিয়ার হয়ে গেছে। একটু আগে আমি তোমাকে একটা কথা বলছি, বারবার এটা যদি সুযোগ পাও তাহলে তোমরা এটা বলবা, যে হামায় আক্রান্ত ওরা 4 দিন আগে, মানে হাম আক্রান্ত হওয়ার 4 দিন আগে এবং হাম আক্রান্ত হওয়ার 4 দিন পর পর্যন্ত এটা, বা 4 দিন বা 5 দিন পর্যন্ত ওরা ছড়াইতে পারে। এরপরে কিন্তু আসলে ওর ওই কমপ্লিকেশন অবস্থায় ও কিন্তু আসলে হামটা ছড়ায় না। সো দ্যাট আমার কাছে মনে হয় যে ডাক্তারদের কাছে বা যারা এই সাবজেক্টে কাজ করেন, ওরা কমপ্লিকেশন যদি পায় কোনো পেশেন্টকে, সেক্ষেত্রে আসলে ওই পেশেন্টটা যে হামের জীবাণুটা ছড়াবে ওই কন্ডিশন তার থাকে না। তার অলরেডি শরীরে আইজিএম অ্যান্টিবডি চলে আসে, অ্যান্টিবডি চলে আসলে সে নিজেও, আর তার কমপ্লিকেশনটা থাকে কিন্তু তার ছড়ানোর ক্ষমতাটা আর থাকে না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান প্রায় একদম শেষের পর্যায়ে চলে এসেছি আমরা। আপনি যদি ছোট্ট করে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতেন। অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটা কথাই, যে ভ্যাকসিনটা, হাম এমন একটা অসুখ, বা ভাইরাস, যে কোনো ভাইরাস প্রবলেম এমন একটা অসুখ, এটা প্রিভেনশন, কতগুলো অসুখ আছে, এটা প্রিভেন্ট করতে হয়, এটা আসলে প্রতিরোধ করতে হয়, এটার আসলে চিকিৎসার জন্য যাওয়া যাবে না। তাইলে ওই অভিভাবকরা যেন অবশ্যই, যেমন আমাদের এখন 5 তারিখে যেই প্রোগ্রামটা আছে, সেই ক্ষেত্রে যাদের টিকা দেওয়া নাই বা একটা টিকা দেওয়া আছে, বা মনে করেন টিকার সংস্পর্শে, টিকার উপরে বিশ্বাস নাই, তারা যাতে অবশ্যই যে টিকাতে, এই হামের টিকাটা তাদেরকে 5 তারিখে নিতেই হবে। আর এটা একটা কথা, আর এটা যেহেতু গভর্নমেন্ট থেকে দিচ্ছে। আর যদি এমন থাকে যে, একটু আগেও তোমাকে বললাম, যেটা যাদের একটা নেওয়া আছে তারা যেন দ্বিতীয় ডোজটা নিয়ে নেয়, আর যাদের নেওয়া একদম নাই তারা যাতে 6 মাসের উপরে, তারা যাতে একটার নেওয়ার পরে 1 মাস পরে আরেকটা ডোজ নিতে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আজকে আমাদের দেওয়ার জন্য, এবং আমাদের স্টুডিওতে ধন্যবাদ চ্যানেল 24 কে, তোমাকে এবং যারা আমাদের সাথে ছিল সবাইকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ স্যার। ইসলাম। একটি টিকা একটি সিদ্ধান্ত বাঁচাতে পারে একটি শিশুর জীবন। আজকের আমাদের এই আলোচনায় যদি একটি অভিভাবকও সচেতন হতে পারে তাহলে আমাদের এই প্রচেষ্টাটি সার্থক হবে। আগামী সপ্তাহে আবারও চলে আসবো আপনাদের সামনে নতুন একটি অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।